জেরুজালেমে মার্কিন কনসুলেট ইস্যুতে ইসরায়েল ফিলিস্তিন উত্তেজনা, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মুছে দেয়া হচ্ছে ইসরায়েল বিরোধী পোস্ট। চীনে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির ষষ্ঠ প্লেনারি সেশন শুরু, আরও দীর্ঘায়িত হচ্ছে শি জিনপিং এর নেতৃত্ব। নতুন ইতিহাস সৃষ্টি চীনের মহাকাশ গবেষকদের, প্রথমবারের মতো মহাশূন্যে হাঁটলেন চীনের নারী নভোচারী। দর্শক, শিরোনামগুলো দেখছিলেন, এবার জানাচ্ছি বিস্তারিত। পবিত্র নগরী জেরুজালেমে মার্কিন কনসুলেট খোলার সিদ্ধান্তে ভেটো দেয়ার এখতিয়ার নেই ইসরায়েলের। রোববার এ মন্তব্যের মাধ্যমে কঠোর নিন্দা জানালো ফিলিস্তিন কর্তৃপক্ষ পিএআই। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র পুনরায় জেরুজালেম কনসুলেট খোলার মাধ্যমে প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছে। এর মাধ্যমে ইসরায়েলের দখলদারিত্ব আর আগ্রাসনের সুযোগ কমবে। আতঙ্ক থেকেই তারা পরিকল্পনাটিতে বাধা দিচ্ছে। জানানো হয়, চিরকালই ফিলিস্তিনের রাজধানী জেরুজালেম তা অন্যায়ভাবে দখল করে রেখেছে জায়নবাদীরা। শনিবারে ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট হুমকি দেন, জেরুজালেমে দ্বিতীয় কনসুলেট খোলার কোনো সুযোগ নেই। যুক্তরাষ্ট্র সহায়তা দিতে চাইলে রামাল্লায় খুলুক ফিলিস্তিনিদের জন্য পৃথক কূটনৈতিক দফতর। চলতি বছর মে মাস থেকেই কনসুলেট খোলার ইঙ্গিত দিয়ে আসছে বাইডেন প্রশাসন। ফিলিস্তিনি পোস্টের ব্যাপারে পক্ষপাত দুষ্ট ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম, এমন অভিযোগ তুলেছেন রামাল্লা ভিত্তিক ডিজিটাল অধিকার বিষয়ক মানবাধিকার কর্মীরা। দাবি, ইসরায়েলের বিরুদ্ধে পোস্টকৃত লেখা, ছবি বা ভিডিও নিজস্ব নীতিমালা বিরোধী উল্লেখ করে মুছে দেয় জনপ্রিয় সাইটগুলো। এ বিষয়ে স্পষ্ট কিছু বলেনি ফেসবুক ইনকর্পোরেশন বা মেটা। চলতি বছর শেখ জারাহ এলাকায় বসবাসরত মুসলিম উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠেছিল ফিলিস্তিন, যার ধারাবাহিকতায় 11 দিনের সহিংসতায় জড়ায় ইসরায়েল ও সশস্ত্র সংগঠন হামাস। প্রাণ হারান 2.5 শতাধিক ফিলিস্তিনি। সম্প্রতি ফিলিস্তিনি মানবাধিকার কর্মীরা অভিযোগ তুলেছেন, সে সময় ফেসবুক বা ইনস্টাগ্রামে পোস্ট করা বিষয়বস্তুগুলো কৌশলে মুছে দেওয়া হয়েছে, বহির্বিশ্বে যেন তথ্য উপাত্ত পৌঁছাতে না পারে সেজন্যই এই অপকৌশল। ফিলিস্তিন ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর মুছে দেওয়া নতুন বিষয় নয়, কিন্তু মে মাসে শেখ জারার দখলদারিত্ব নিয়ে যখন গন্ডগোলের সূচনা হলো, সে সময় ডিজিটালি চরম হয়রানি করা হয়েছে, যা মত প্রকাশ ও বাক স্বাধীনতায় স্পষ্ট উল্লঙ্ঘন। এখনো বুঝতে পারছি না শেখ জারার শব্দাবলীর মধ্যে ঝুঁকিটা কোথায়। বিকল্প উপায় হিসেবে অধিকার লঙ্ঘনের বিষয়গুলো রেকর্ডে রাখা শুরু করে মানবাধিকার সংগঠনগুলো। জানায়, নির্দিষ্ট ভাষা, শব্দের ব্যাপারে সতর্ক অবস্থানে ছিল ফেসবুক। সামাজিক যোগাযোগ মাধ্যমে পর্যবেক্ষণ এবং নথিভুক্ত করার কৌশলে বড় ধরনের পরিবর্তন এনেছি আমরা। ডাটাবেস তৈরি করা হয়েছে। গেল মে মাস থেকে ফেসবুকে ফিলিস্তিনি অধিকার লঙ্ঘিত হয়েছে এমন 750 ঘটনা লিপিবদ্ধ করেছি আমরা। সাইটগুলো আরবীয় ভাষার প্রতি পক্ষপাত দুষ্ট। তাদের গাইডলাইনে ফেলা কিছু পরিভাষাও শনাক্ত করা হয়েছে। গেল সপ্তাহেই শেখ জারাহ অঞ্চল থেকে ফিলিস্তিনি উচ্ছেদ ইস্যুতে আপোষের প্রস্তাব দিয়েছিলেন ইসরায়েলের সুপ্রিম কোর্ট, যা সরাসরি প্রত্যাখ্যান করে মামলাকারী 4 পরিবার। মৌলি ইসলাম, যমুনা নিউজ। পরমাণু ইস্যুতে 6 পরাশক্তির সাথে আলোচনার আগ মুহূর্তে বার্ষিক সামরিক মহড়ায় নামল ইরান। রোববার থেকে হরমুজ প্রণালীতে শুরু হয় পেশিশক্তি প্রদর্শনী। মূলত যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে এ কৌশল, বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা।
নিজ প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা কাপুরুষের মতো আচরণ। রোববার এ মন্তব্য করলেন অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়া ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল কাদিমি। তিনি প্রেসিডেন্টের সাথে সাক্ষাতের পর বসেন মন্ত্রিসভার জরুরি বৈঠকে। সেখানে জানান, দেশকে ধ্বংসের দিকে যারা ঠেলে দিতে চায় এটা তাদেরই অপতৎপরতা। বলেন, খুব শীঘ্রই দুর্বৃত্তদের মুখোমুখি করা হবে বিচারের। কেউ কখনো হামলার দায় স্বীকার না করলেও ইরানের সমর্থনপুষ্ট বিচ্ছিন্নতাবাদী সংগঠনের দিকে অভিযোগের তীর। বাগদাদের সুরক্ষিত স্থান হিসেবে খ্যাত গ্রিন জোনে অবস্থিত প্রধানমন্ত্রীর বাসভবন, সেখানে রোববার সকালে ড্রোন থেকে ছোড়া শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়। এই সময় প্রধানমন্ত্রী কাদিমি বাসভবনেই ছিলেন। দ্রুত তাকে অক্ষত অবস্থায় সরানো হয় নিরাপদ স্থানে। রাজধানীর আকাশে টহল দিচ্ছে হেলিকপ্টার। বিভিন্ন চেক পয়েন্টে বাড়ানো হয়েছে সুরক্ষা বলয়। আমার বাড়িতে কাপুরুষের মতো যে হামলা চালানো হলো সেটা ইরাকিদের মতো সাহসী জাতির জন্য শোভা পায় না। ঘটনাটি বিশ্ব দরবারে ইরাককে কলঙ্কিত করলো। জঘন্য অপরাধের সাথে যারা জড়িত খুব শীঘ্রই তাদের খুঁজে বের করা হবে। চলছে তল্লাশি অভিযান আর তদন্ত। হামলাকারীরা দেশের নিরাপত্তা কাঠামোকে ধ্বংস করতে চায়, নষ্ট করতে চায় আগামী প্রজন্মের ভবিষ্যৎ। ইয়েমেনের সৌদি জোটের বিমান হামলায় 138 হুতি বিদ্রোহী নিহত হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, আল জুবাহ, মারিব এবং আল কাসারা এলাকায় এসব হামলা চালানো হয়েছে। বিমান হামলায় বিদ্রোহীদের 17টি সামরিক যানও ধ্বংস করা হয়েছে। মাত্র 4 দিনের ব্যবধানে এই হামলা চালানো হলো। গেল 1 মাসের বেশি সময় ধরে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে সৌদি আরব। চলমান এই হামলায় এখন পর্যন্ত 1000-এর বেশি মানুষ মারা গেছে। ক্রাইস্টচার্চ মসজিদে হামলার ঘটনায় দোষী সাব্যস্ত ব্র্যান্টন ট্যারেন্টের শাস্তির বিরুদ্ধে আবারও আপিল করা হবে, এমনটি জানিয়েছেন তার আইনজীবী। 2019 সালে ওই মসজিদে হামলা চালিয়ে 51 জনকে হত্যা করে ট্যারেন্ট। সেই ঘটনার দোষী সাব্যস্ত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড শাস্তি দেওয়া হয় তাকে। বিবৃতিতে ট্যারেন্টের আইনজীবী বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় অত্যাধিক চাপ প্রয়োগ করা হয় ব্র্যান্টন ট্যারেন্টকে, ফলে তার বিরুদ্ধে আনা অভিযোগের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য হন তিনি। রায় ঘোষণায় তাকে দোষী সাব্যস্ত করা হলেও সে সময় এর বিরুদ্ধে কোনো আপিল করেননি তার আইনজীবী। তবে এখন সেই স্বীকারোক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। নিউজিল্যান্ডের ইতিহাসে প্রথমবারের মতো ট্যারেন্টকেই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোর জন্য 39.11 কোটি মার্কিন ডলার সহায়তা ঘোষণা করল ব্রিটেন। গ্লাসগোতে আয়োজিত COP26 সম্মেলনের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা দেওয়া হয়েছে। বলা হয়েছে, সহায়তার এই অর্থ দেওয়া হবে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত দেশগুলোকে। সেই তালিকায় নাম রয়েছে বাংলাদেশেরও। তবে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি পুষিয়ে নিতে কিভাবে এই অর্থ ব্যয় করা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনার পরেই জানানো হবে। এবারের সম্মেলনে উন্নত দেশগুলোর প্রতিশ্রুত $100 বিলিয়ন সহায়তা দ্রুত দেওয়ার আহ্বান জানানো হয়। ব্রিটিশ সরকার জানিয়েছেন, সহায়তার মধ্যে 274 মিলিয়ন পাউন্ড অর্থাৎ প্রায় $37 কোটি পাবে এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দরিদ্র দেশগুলো। এছাড়া উন্নয়নশীল দেশগুলোর জন্য বরাদ্দ $2 কোটি। এখন পর্যন্ত যুক্তরাজ্য ছাড়া কোনো দেশই আর্থিক সহায়তার আশ্বাস দেয়নি। 20 মাস পর পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিল যুক্তরাষ্ট্র। তবে প্রবেশ করতে হলে দেখাতে হবে 2 ডোজ করোনা টিকা সম্পন্ন করার সনদ। করোনা সংক্রমণ ঠেকাতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিদেশি পর্যটকদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। এ কারণে 2 বছরের মতো অনেকেই ছিলেন পরিবার থেকে বিচ্ছিন্ন। পর্যটন খাত পড়েছে ধসের মুখে। বিধিবিধান শিথিলের কারণে জনস্রোতের মুখোমুখি হতে যাচ্ছে মার্কিন এয়ারপোর্টগুলো। কর্তৃপক্ষের দাবি, প্রচুর টিকিট বুকিং হয়েছে। পূর্ণাঙ্গ ভ্যাকসিন ডোজ দেয়া থাকলেও যাত্রীদের শেষ মুহূর্তে করাতে হবে করোনার নমুনা পরীক্ষা। এদিকে যুক্তরাষ্ট্রের 2 প্রতিবেশী মেক্সিকো ও কানাডাও তুলে নিয়েছে নিষেধাজ্ঞা। টেক্সাসের কনসার্টে নিহতদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জানালো পরিবার প্রিয়জনরা। রোববার থেকে তাদের পরিচয় প্রকাশ করা শুরু করেছে হিউস্টন পুলিশ বিভাগ। বিবৃতিতে জানানো হয়েছে, পদদলিত হয়ে মৃত্যুবরণকারীদের মধ্যে রয়েছে 14 বছরের এক সঙ্গীত প্রেমী। এছাড়া 16 বছর বয়সী রিয়ান্না রুদ্রিগেজ, পেনা 21 বছর বয়সী এবং
27 বছরের বয়সী ড্যানিশ বেগের পরিচয় প্রকাশ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে শীঘ্রই পরিবারের কাছে হস্তান্তর করা হবে মরদেহ। ঘটনাটিকে নিছক দুর্ঘটনা বলতে নারাজ পুলিশ বিভাগ। তাদের ধারণা ভিড়ের মধ্যে অসাধু একটি চক্র মাদক ইনজেক্ট করেছিল, যার কারণে বেসামাল হয়ে পড়েন অনেকেই। ধাক্কাধাক্কি আর পদদলিত হয়ে মারা যান 8 জন। 3 শতাধিক মানুষ আহত হয়েছেন, গ্রহণ করেছেন প্রাথমিক চিকিৎসা। র্যাপ শিল্পী ট্রাভিসি স্কট এবং আয়োজক লাইভ নেশনের বিরুদ্ধে অনেকে দায়ের করেছেন মামলা। চীনের কমিউনিস্ট পার্টির 19তম কেন্দ্রীয় কমিটির 6ষ্ঠ প্ল্যানারি সেশন শুরু হয়েছে। সিপিসি প্রতিষ্ঠার 100 বছর উপলক্ষে আগামী বছর অনুষ্ঠেয় কংগ্রেসকে সামনে রেখে শুরু হয়েছে এই অধিবেশন। পার্টির পলিট ব্যুরোর নেতাদের নিয়ে শুরু হওয়া অধিবেশনের নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট শি জিনপিং। কেন্দ্রীয় কমিটির 400 নেতাকে নিয়ে চলবে এই রুদ্ধদ্বার অধিবেশন। শির ক্ষমতা আরও কত দূর দীর্ঘায়িত হবে তা ওই অধিবেশনেই ঠিক করা হবে। এর পাশাপাশি 100 বছরে সিপিসির অর্জিত গুরুত্বপূর্ণ সাফল্য ও ঐতিহাসিক অভিজ্ঞতার সারসংক্ষেপ তৈরি করা হবে। সেই সারসংক্ষেপের ভিত্তিতে কিভাবে ইতিহাসের অভিজ্ঞতা কাজে ভবিষ্যতে পরিকল্পনা প্রণয়ন করা হবে। এর আগে 1945 সালে মাও সেতুং এমনই এক অধিবেশনে পার্টিতে তার নিরঙ্কুশ নেতৃত্ব প্রতিষ্ঠা করেন। এরপর 1981 সালে দেং জিয়াওপিং আর একটি প্রস্তাব পাশ করিয়ে অর্থনৈতিক সংস্কারের ঘোষণা দেন। আবারও নিজেদের আকাশ সীমায় চীনের যুদ্ধ বিমান অনুপ্রবেশের অভিযোগ করেছে তাইওয়ান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অনুমতি ছাড়াই চীনের 16টি অত্যাধুনিক জঙ্গি বিমান দক্ষিণ পশ্চিম উপকূল থেকে তাইওয়ানের আকাশে প্রবেশ করে। এই ঘটনায় তাইওয়ানের ওই অঞ্চলে নতুন করে রেডিও সতর্কতা জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি জোরদার করা হয়েছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। এর আগে পরপর দুবার তাইওয়ানের আকাশ সীমায় শতাধিক চীনা বিমান চালানো হয়। আকাশ সীমা লঙ্ঘন করা থেকে শুরু করে চীন একাধিক সামরিক প্রদর্শনী চালালেও দেশটির সাথে অস্ত্র প্রতিযোগিতায় নামতে চায় না বলে জানিয়েছে তাইপে। প্রথমবারের মতো মহাশূন্যে হাঁটলেন চীনের এক নারী নভোচারী। রোববার মহাকাশযান ঝেনঝৌ 13 থেকে নেমে শূন্যে হাঁটার অভিজ্ঞতা উপভোগ করেন ওয়াং ওয়াপিং নামের ওই নারী। দেশটির মহাকাশ গবেষকরা বলছেন, অক্টোবরে পাড়ি দেয়া নভোচারীরা বেশ ভালো সময় পার করছেন। মহাকাশ জয়ে আরও এক ধাপ এগিয়ে গেল চীন। একের পর এক শুধু মহাকাশযান উৎক্ষেপণই নয়, এবার অরবিটাল স্টেশনের বাইরে শূন্যে হাঁটার অভিজ্ঞতা অর্জন করল দেশটির এক নারী নভোচারী। রোববার বিশেষ পোশাক পরে মহাকাশযান থেকে বাইরে বের হয়ে আসেন 2 নভোচারী। এরই মধ্যে প্রথমবারের মতো অভিজ্ঞতা নিয়েছেন ওয়াং ইয়াপিং নামের এক নারী। এ সময় তার সফর সঙ্গী ছিলেন 55 বছর বয়সী ঝাই নামের আরেক অভিজ্ঞ নভোচারী। নিয়ন্ত্রণ কক্ষের সাথে শূন্যে হাঁটার এই অভিজ্ঞতা শেয়ার করতে ভুল করেননি তারা। ভিডিও কনফারেন্সে এই অর্জন উদযাপন করেন চীনা মহাকাশ গবেষকরা, তুলে ধরেন নিজেদের অবদানের কথাও। নভোচারীদের জন্য 3 ধরনের স্যুট তৈরি করেছি। প্রথম ইভা স্পেস স্যুটটি জাতীয় পতাকার আদলে তৈরি করা হয়েছে। পোশাক পরে যেন অস্বস্তি বোধ না হয় সে বিষয়টিও মাথায় রাখা হয়েছে। সেখানে তারা বেশ ভালোভাবেই রয়েছেন এখন পর্যন্ত। প্রতিকূল আবহাওয়ায় যেন মানিয়ে চলতে সমস্যা না হয় সেজন্য তাদের পোশাকে রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। বিশেষ এই পোশাক অতিরিক্ত চাপ, গরম প্রতিরোধ করবে, এমনকি অক্সিজেনের সংকট থাকলে তাও সরবরাহ করবে। তৃতীয়বারের মতো এই ক্যাটাগরির পোশাকটি মহাশূন্যে ব্যবহৃত হলো। মূলত এই নভোচারীরা মহাকাশযানের সাথে পাঠানো রোবটের হাত ও পায়ের কার্যকারিতা পরীক্ষা এবং সেটির মধ্যে সংযোগ স্থাপন করবেন। 6 মাসের মিশন শেষে আগামী এপ্রিলে পৃথিবীতে ফেরার কথা তাদের। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। ভারী তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে চীনের বেশ কয়েকটি প্রদেশের জনজীবন। কোথাও কোথাও 24 ঘন্টার ব্যবধানে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গেছে। শনিবার থেকে শুরু হওয়া তুষারপাতে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। আবহাওয়া বিভাগ বলছে -18 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি প্রদেশে। রাস্তায় তুষারের স্তর জমে গিয়ে ব্যাহত হচ্ছে যান চলাচল। বন্ধ করে দেওয়া হয়েছে কয়েকটি এক্সপ্রেসওয়ে, বাতিল করা হয়েছে বেশ কয়েকটি স্থানীয় ফ্লাইট। এতে বিপাকে পড়েছেন বাসিন্দারা। রাস্তা থেকে তুষার সরাতে কাজ করে যাচ্ছে ট্রাফিক বিভাগ। এরই মধ্যে নিয়োজিত করা হয়েছে বিশেষ গাড়ি। উত্তরাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশে তুষারপাত ও তীব্র বাতাসের কারণে ইয়েলো এবং গ্রিন ওয়ার্নিং জারি করা হয়েছে। একই সঙ্গে নিজেদের নিরাপত্তায় পর্যটকদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
মিয়ানমারের চীন রাজ্যের থাংলাং এলাকায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে সেনাবাহিনী। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এমন অভিযোগের তথ্য প্রমাণ তুলে ধরল হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো। সোমবার এক প্রতিবেদনে ওই তথ্য জানায় কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনীর দমন পীড়নের প্রমাণ নিয়ে এক বিবৃতিতে সই করে 5 শতাধিক মানবাধিকার সংগঠন। সেখানে বলা হয়, সংখ্যালঘুদের ওপর বিমান অভিযান চালাচ্ছে দেশটির সেনাবাহিনী। জ্বালিয়ে দেওয়া হয়েছে 2টি গির্জা ছাড়াও কমপক্ষে 160টি ঘরবাড়ি স্থাপনা। এছাড়াও ম্যাগওয়ে ও সাংগাই এলাকায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে সেনা সদস্যরা। মানবাধিকার রক্ষায় মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান মানবাধিকার কর্মীরা। ভারতের এক জেলেকে গুলি করে হত্যা এবং অপর 6 জনকে ধরে নিয়ে গেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। শনিবার এই ঘটনা ঘটে বলে জানায় ভারতীয় গণমাধ্যম। এতে বলা হয়, গুজরাট উপকূলে ওখা শহরের কাছাকাছি আরব সাগরে মাছ ধরছিলেন বেশ কয়েকজন ভারতীয় মৎস্যজীবী। সে সময় তাদের বোট থেকে গুলি চালায় পাকিস্তানি মেরিন সেনাদের কয়েকজন সদস্য। ওই গুলিতে নিহত হন এক মৎস্যজীবী। এর পাশাপাশি জলপরি নামের ওই মাছ ধরার বোট থেকে আরও 6 মৎস্যজীবীকে ধরে নিয়ে যায় পাকিস্তান বাহিনী। নিহত ওই মৎস্যজীবীর নাম শ্রীধর রমেশ তাম্বে, তার বাড়ি মহারাষ্ট্রে। প্রবল বন্যায় বিপর্যস্ত ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ু। রাজধানী চেন্নাই সহ 4 জেলায় আগামী 2 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। সোমবার বন্ধ রয়েছে বেশিরভাগ সরকারি দফতর। মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে একদিনের ছুটি ঘোষণার আহ্বান জানিয়েছেন, বরং বাড়ি ঘর থেকে দাপ্তরিক কাজকর্ম সারার পরামর্শ তার। শনিবার রাত থেকে চেন্নাইয়ের 210 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার ফলে রাজধানীর নিম্নাঞ্চলগুলো হয়ে পড়েছে জলাবদ্ধ। জাতীয় আবহাওয়া অফিসের পূর্বাভাস, বঙ্গোপসাগরে সৃষ্ট সাইক্লোনের প্রভাবে বুধবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। এরই মাঝে টেলিফোনে রাজ্য মুখ্যমন্ত্রীর কাছ থেকে পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিয়েছেন উদ্ধার তৎপরতা এবং ত্রাণ সরবরাহের সহযোগিতার আশ্বাস। দীর্ঘ 19 মাস পর করোনা ভাইরাসের দিনে 4,500 মৃত্যু দেখল বিশ্ব। সবশেষ 2020 সালের এপ্রিলের শুরুতে এতটা কম ছিল দৈনিক প্রাণহানি। করোনায় মোট প্রাণহানি অবশ্য 50,64,000 ছাড়িয়েছে। দিনে ভাইরাসের প্রকোপে সর্বোচ্চ 1200-র কাছাকাছি মানুষ মারা গেছেন রাশিয়ায়। দেশটিতে শনাক্ত হয়েছে 39,000-এর উপর সংক্রমণ। গেল কয়েক মাসের মধ্যে দিনে সর্বনিম্ন 123 জনের মৃত্যু দেখল যুক্তরাষ্ট্র। 23,000-এর বেশি মানুষের দেহে নতুনভাবে মিলেছে ভাইরাসের উপস্থিতি। এদিন ইউক্রেনে 449 জন, মেক্সিকোতে 261 জন, ভারতে 256 জন, তুরস্কে 200 মানুষের মৃত্যু হয়েছে। বিশ্বজুড়ে এখন পর্যন্ত মোট শনাক্ত 25 কোটির উপরে মানুষ। মিলল 2000 বছর আগে বিলীন ঐতিহাসিক পম্পেই নগরের একটি বাড়ি। ইতালির প্রত্নতাত্ত্বিকদের দাবি, মাটি খুঁড়ে 3টি রূপ পেয়েছেন তারা, যেখানে রয়েছে শোবার ঘর সহ বেশ কিছু আসবাবপত্র। তাদের ধারণা, শিশুসহ একটি পরিবারের বাস করত সেখানে, যা ভয়াবহ অগ্ন্যুৎপাতে চাপা পড়ে গেছে। পৃথিবীর প্রাচীনতম অভিজাত জনপদগুলোর একটি ছিল এই পম্পেই নগরী, যা 79 খ্রিস্টাব্দে ভয়াবহ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ধ্বংস হয়ে যায়। 2000 বছর আগে ধ্বংস হওয়া প্রাচীন এই রোমান শহরটি এখন বিশ্বের দ্বিতীয় প্রত্নতাত্ত্বিক অঞ্চল। স্বীকৃতি পেয়েছে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবেও। ইতিহাস আর ঐতিহ্যের সন্ধানে এখনও গবেষণা চলছে নগরটি ঘিরে। সম্প্রতি অঞ্চলটিতে একটি বাড়ির সন্ধান মিলেছে। সিভিটা গুইলিয়ানায় কয়েকটি কক্ষের সন্ধান পেয়েছি। এগুলো দেখে মনে হচ্ছে মালামাল রাখা এবং শোবার ঘর ছিল। 3টি কক্ষের মধ্যে 2টি বড় এবং একটি ছোট। ধারণা করছি ছোট ঘরটিতে বাচ্চারা থাকতো, তবে এখনো নিশ্চিত নই। গবেষণা আর ইতিহাসের তথ্য সংগ্রহের জন্য প্রত্নতত্ত্ববিদদের এই আবিষ্কারকে অনন্য বলছে ইতালি সরকার। ধ্বংস হয়ে যাওয়া পম্পেই নগরী সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে বলেও প্রত্যাশা তাদের। পম্পেই নিয়ে এটি অবশ্যই অন্যতম আবিষ্কার। জায়গাটি শুধু পর্যটকদের কাছেই জনপ্রিয় নয়, একই সাথে আমাদের গবেষকদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। আমাদের গবেষণা অব্যাহত থাকবে। তথ্য বলছে 79 খ্রিস্টাব্দে হঠাৎই সক্রিয় হয়ে ওঠে মাউন্ট ভিসুভিয়াসের আগ্নেয়গিরি। টানা 19 ঘন্টা পর্যন্ত চলে ভয়াবহ লাভা উদগীরণ। ফলে পম্পেই ও হেরকুলেনিয়াম শহর দুটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। মুহূর্তেই জীবন্ত কবরে পরিণত হয় গোটা নগরী। অমিত হাসান রবিন, যমুনা নিউজ।
দর্শক, এই ছিল যমুনা আইডেস্কের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।